তো আজকে আমরা পড়ব পলিমার কেমিস্ট্রি। বেসিক থেকে শুরু করব। পলিমার পলিমার কথাটার অর্থ হলো পলি মানে অনেক, মেনি। পলি কথাটা এসছে, পলি কথাটার অর্থ হচ্ছে মেনি। মার কথাটা এসছে মেরস থেকে। মেরস মানে হচ্ছে মলিকিউল, অণু। মেনি মানে অনেক, মানে অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে যে মলিকিউল গুলো গঠন করে, যে কম্পাউন্ড গুলো গঠন করে, তাদেরকে বলা হয় পলিমার। এখন এই যে পলিমার কথাটা, পলিমার কিন্তু আধুনিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত যে সমস্ত জিনিস ইউজ করি তার প্রায় প্রতিটাই আমাদের পলিমারের দান। যার মধ্যে সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্লাস্টিক। যদিও প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকারক। প্লাস্টিক, ইলাস্টোমার মানে রাবার জাতীয় পদার্থ নিয়ে যেটা তৈরি হয়, ইলাস্টোমার, ফাইবার অ্যান্ড পেন্ট, এই চারটে ইন্ডাস্ট্রি পুরোপুরি ডিপেন্ড করছে পলিমারের উপর। পেন্টের কথায় আসি, এখনকার দিনে দেখবে টিভিতে বার্জার বা এশিয়ান পেন্টস এর অ্যাড দিচ্ছে বা নেরোলাকের অ্যাড দিচ্ছে, যখন দেখবে ওয়াশেবল পেন্ট, ওয়াশেবল পেন্ট আবিষ্কার হয়ে গেছে। মানে একটা দেওয়ালে কোনো দাগ লেগে গেল, সেটাকে ওয়াশ করে সেই দাগটা ওঠানো যাবে, যেটা আমরা আগে ভাবতেও পারতাম না। এবং সেখানে বলা হচ্ছে ক্রস লিঙ্কিং পলিমার। এই কথাগুলো একটুখানি, হ্যাঁ, এই কথাগুলো একটুখানি তোমরা খেয়াল করে দেখবে, অ্যাড এইগুলো ইউজ করে, ক্রস লিঙ্কিং পলিমার ইউজ করে করা হচ্ছে। এবার এগুলো কেন কি সেগুলো পরে আসছে, আমরা পলিমার কথাটা আছে সেটা। ইলাস্টোমার তো রাবার আছেই, প্লাস্টিক, ফাইবার, এগুলো সব আছে এই ধরনের জিনিস। তো পলিমার সায়েন্সে এটা এটা মডার্ন পড়াশোনা। এটা যত বেশি উন্নতি হবে তত কিন্তু আমাদের জীবন আরো সহজ হবে। আমাদের আগেকার দিনে তোমরা ভেবে দেখো, যে সমস্ত পদার্থ যে সমস্ত জিনিসপত্র ইউজ করতাম সব মেটালের ছিল। এখন তো পলিমারের ইঁটও তৈরি হয়। আমি যে চশমাটা ইউজ করি, চশমার কাঁচটা কাঁচের নয়, ওটা ফাইবারের, পড়লে আবার ভাঙে না। ঠিক আছে, সেদিনকে দেখলাম যে রাস্তায় কিছু কিছু ওই চান করার বড় গামলা বিক্রি হচ্ছে, রাস্তায় বারবার ঠুকছে, কিছুতেই ভাঙছে না, বলছে একদম গ্যারান্টিড এরা কখনো ভাঙবে না, কত একটা দাম নিচ্ছে। তো এইগুলো সবই কিন্তু মানে পলিমারের দান। নারকেল কাঁথা দড়ি, সুতলি দড়ি, এগুলো তো বায়োডিগ্রেডেবল, এগুলো আলটিমেটলি এগুলো নষ্ট হয়। ঠিক আছে, অনেকদিন অনেকদিন এই দড়িগুলো ব্যবহার করলে পচে গিয়ে এগুলোর সেই বাইন্ডিং যে প্রপার্টি সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু এরকম অনেক পলিমেরিক কম্পাউন্ড দিয়ে অনেক ধরনের এরকম দড়ি বেরিয়েছে যেগুলো নষ্টই হয় না। যে প্লাস্টিকের ব্যাগ নিয়ে এত সমস্যা, এত পরিবেশ দূষণ ঘটায়, এই প্লাস্টিকের ব্যাগ থেকে মুক্তি পাওয়ার জন্য পলিমার ইউজ করেই, বায়োডিগ্রেডেবল পলিমার ইউজ করেই অনেক এরকম মেটেরিয়াল ইউজ করে ব্যাগ ট্যাগ তৈরি করা শুরু হয়ে গেছে, ভালোভাবে ইউজ হচ্ছে। অনেক সময় আমরা ক্যাপসুল খাই, দেখবে ক্যাপসুলের অ্যাকচুয়ালি ওষুধটা, ক্যাপসুল বলছি, ট্যাবলেট বলছি না, ক্যাপসুলের উপরে কভারটা থাকে, ভেতরে ডাস্ট থাকে ওষুধের। ওই যে কভারটা, ওটাও একটা পলিমার। ওটা যদি কেউ জল হাতে ক্যাপসুল খেয়ে দেখবে,
জল হাতে যদি ক্যাপসুল খাও, জল হাতে যদি ওটা লেগে যায় দেখবে ওটা চ্যাট চ্যাট করছে, মানে এবং ওটা ডিজলভ করে যাচ্ছে, এবং ওটা শরীরে গেলে ডিজলভ হয়ে যায়, হয়ে গিয়ে কভারটা নষ্ট হয়ে যায়, ভেতরের ওষুধটা শরীরে পৌঁছে যায়। তো আমি মোটামুটি তোমাদেরকে অনেকগুলো ব্যবহারই বললাম ডেইলি লাইফে। মানে যে রাবার, আমি তোমাদেরকে রাবারের কথাটা একটু বলেই দিই, যে রাবার তোমরা ইরেজার হিসাবে ইউজ করো, সেই রাবার বা গাড়ির টায়ারে যেগুলো ইউজ হয় সেগুলো ডাইরেক্ট রাবার গাছের আহ, থেকে পাওয়া যায় না, ওটা খুবই ভঙ্গুর, খুবই সহজে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই পলিমার তৈরি করতে গেলে এই যে ছোট ছোট মলিকিউল গুলো লাগে সেগুলোকে বলা হয়, পলিমার তৈরি করতে গেলে যে ছোট ছোট মলিকিউল বা অণুগুলো লাগে সেগুলোকে বলা হয় মোনোমার। যে ছোট ছোট অণুগুলো পলিমার তৈরি করতে গেলে প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় মোনোমার। যেমন পলিথিন, ছোট ছোট দু একটা এক্সাম্পল দিই। পলিথিন, এটা এই কথাটাকে যদি ভাঙি, পলিইথিলিন, পলিইথিলিন মানে অনেকগুলো ইথিলিন অণু নিয়ে তৈরি হচ্ছে। তাহলে পলিথিনের মনোমার হলো ইথিলিন। ঠিক আছে, আবার তোমরা পাইপের কথা শুনে পিভিসি পাইপ নাম শুনেছো? পিভিসি পাইপ এক্সাম্পল শুনেছো? পিভিসি একটা পলিমার, পাইপ কথাটা আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্য বললাম। পিভিসি, পিভিসি কথাটা অর্থ হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড। তারপর পলিটা বাদ দাও, মানে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড নিয়ে তৈরি হচ্ছে। ভিনাইল ক্লোরাইডের সংকেত তোমরা জেনে রাখো, CH2 ডাবল বন্ড CH বন্ড Cl। এই CH2 ডাবল বন্ড CH এই গ্রুপটাকে বলা হয় ভিনাইল গ্রুপ। তাহলে এটা হলো ভিনাইল ক্লোরাইড। তাহলে অনেকগুলো ভিনাইল ক্লোরাইড মলিকিউল নিয়ে তৈরি হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, রাইট? তাহলে মনোমার কাকে বলে আমরা বুঝতে পারলাম। ওকে, এখানে কিছু স্ট্রাকচারাল ইউনিটও থাকে, স্ট্রাকচারাল ইউনিটও থাকে। কিভাবে রিয়াকশনটা হয় আমি আমি একটু বোঝানোর চেষ্টা করব, পলিথিন দিয়েই বোঝাবো, যেহেতু পলিথিনটার যে মনোমারটা এটাকে আমরা ভালোভাবে চিনি। কিভাবে বুঝবে দেখো, ধরো অনেকগুলো ইথিলিন মলিকিউল যুক্ত হবে, তো এটা একটা ইথিলিন লিখলাম, ধীরে সুস্থে বোঝো, এটা একটা ইথিলিন লিখলাম। এই যে পাই বন্ডটা আছে তোমাদেরকে শিখিয়েছিলাম, এটা গিয়ে এখানে এই কার্বনটায় ধাক্কা দেবে, এই পাই বন্ডটা গিয়ে এটাই ধাক্কা দেবে, এই পাই বন্ডটা গিয়ে পরেরটায় যদি মলিকুল থাকে আগেরটায় সেখানে ধাক্কা দেবে, এইভাবে চলবে। তার মানে কি হচ্ছে, একটা ব্যাপার ভেবে দেখো, একটা ব্যাপার ভেবে দেখো, CH2 সিঙ্গেল বন্ড, CH2 আবার একটা বন্ড, মানে এই আগের যে মলিকুলটা আছে তার থেকে একটা বন্ড এখানে তৈরি হচ্ছে, তাহলে এই বন্ডটা তৈরি হচ্ছে, আবার CH2 বন্ডটা খুলে গিয়ে পরে আবার বন্ড তৈরি করছে, মানে এখানে একটা বন্ড শেষ হচ্ছে। এইভাবে অনেকগুলো মলিকুল জুড়বে। আবার এটাতেও তাই, CH2 বন্ড CH2, আবার দেখো CH2 বন্ড CH2 অ্যান্ড সো অন, এরকম চলতেই থাকবে। অসংখ্য পলিমার তো, প্রচুর তার স্ট্রাকচার বড়। তাহলে এখানে পলিথিনের যে স্ট্রাকচারাল ইউনিট, সেটাকে কি কোনটাকে বলবো? CH2 বন্ড CH2 টাই বারবার ঘুরে ফিরে আসছে, স্ট্রাকচারটা CH2 মতই হবে। এটাকে বলা হচ্ছে ওর গঠনমূলক একক, গঠনমূলক একক, একক বা স্ট্রাকচারাল ইউনিট, বা এটাকে বলা হয় স্ট্রাকচারাল ইউনিট। এটা হলো পলিথিনের ক্ষেত্রে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটাকে রিমুভ করে দেবো। এবার চলে আসবো, ধরো চলে এলাম পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি তে আসছে। পিভিসি ওই ইথিলিনের মতো করে আঁকবো আমি, CH2 ডাবল বন্ড CH বন্ড Cl। আরে বাবা, একটা H এর বদলে একটা Cl,
বারবার প্র্যাকটিস করবে, আমি যেটা বলছি, এগুলোকে ছাড়বে না, বারবার প্র্যাকটিস করবে। অন্য একটা মলিকুল সেখানে অ্যাটাক করলো, এটা এসে এখানে অ্যাটাক করলো, এটা এসে এখানে অ্যাটাক করলো, এইভাবে চলবে। So what will happen? Bond CH2, bond CHCl, আবার CH2, এইভাবে চলবে। তাহলে রিপিটিং তার এই স্ট্রাকচারাল ইউনিটটা কিরকম হচ্ছে? CH2, মানে পিভিসি এর স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে এটা। পিভিসির নাম তো শুনেছো নিশ্চয়ই, সবাই সবাই শুনেছো নিশ্চয়ই। আচ্ছা, পলিমার আর ম্যাক্রোমলিকুলের মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমাকে বুঝতে হবে। What is the difference between polymer and macromolecules? Polymers and পলিমার মানেও অনেকগুলো মলিকিউল নিয়ে তৈরি, এটাও বড় সড়ো অণু। আর ম্যাক্রোমলিকুলস, ম্যাক্রো মানে বিগ, ম্যাক্রো মানে বড়। পলিমার আর ম্যাক্রোমলিকুল মোটামুটি মোটামুটি যে সমস্ত কম্পাউন্ডের মলিকুলার মাস 10,000 এর বেশি, যে সমস্ত মলিকুলার মাস, যে সমস্ত অণুর মলিকুলার মাস 10,000 এর বেশি, তাদেরকে বলা হবে ম্যাক্রোমলিকিউল। বোঝা গেছে? বোঝা গেছে? পলিমার মানেও অনেক বড় মলিকুল, তাদের 10,000 এর বেশি হয়। পলিমার মানেও ম্যাক্রোমলিকুল, মানে পলিমার মানেই, মানে সব পলিমার মানেই বড় মলিকুল তো। কিন্তু কিন্তু সব ম্যাক্রোমলিকুল মানে কি পলিমার হবে? এরকম তো নয়। তার মধ্যে মনোমার থাকতে হবে, এরকম স্ট্রাকচারাল ইউনিট থাকতে হবে, সেরকম সব থাকবে না। কিন্তু সব ম্যাক্রোমলিকিউল পলিমার নয়। পলিমারের এক্সাম্পল তো দিয়েছি, তাহলে ম্যাক্রোমলিকুল অথচ পলিমার নয়, এরকম কয়েকটা এক্সাম্পল। ম্যাক্রোমলিকুল কিন্তু পলিমার নয়। এরকম উদাহরণ কি? ডায়মন্ড। তোমরা নিশ্চয়ই জানো ডায়মন্ড একটা খুব বড় মলিকুল। ওকে, ক্লোরোফিল, তারপর সিলিকা মানে বালি, এগুলো সব বড় মলিকুল, কিন্তু এগুলো পলিমার নয়। এগুলো মনোমার দিয়ে তৈরি হয় না, এদের স্ট্রাকচারাল ইউনিট নেই, তাহলে এরা ম্যাক্রোমলিকুল কিন্তু এরা পলিমার নয়। তাহলে বলতে পারি সব পলিমারই ম্যাক্রোমলিকুল, কারণ সব পলিমারের মলিকুলার ওয়েট অনেক বেশি। কিন্তু সব ম্যাক্রোমলিকুল পলিমার নয়, কারণ পলিমার মানেই সেটাকে মনোমার এবং তার স্ট্রাকচারাল ইউনিট বা রিপিটিং ইউনিট দিয়ে গঠিত হতে হবে। তাই সব পলিমার ম্যাক্রোমলিকুল হলেও সব ম্যাক্রোমলিকুল কিন্তু পলিমার নয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট question from any point of view, from the point of view of any entrance exam or any board exam. This is very important. তো ওটা লিখে নাও তোমরা পজ করে, আমি পরের পেজে আসছি। আচ্ছা, নেক্সট আমরা কিছু মনোমারের নাম, তার রিলেটেড পলিমারের নাম আর মনোমারের নাম শিখব।
পলিমার, পলিথিন অলরেডি আমরা পড়লাম পলিথিন। মনোমার আর মনোমারের গঠন, ফর্মুলা আর স্ট্রাকচার অফ মনোমার, ফর্মুলা অফ মনোমার। ধরো পলিমারটা আমি নিলাম পলিথিন, পলিথিন পলিথিনের মনোমার কি হবে বলো? ইথিলিন, সরি ইথিলিন। মনোমারের গঠন হবে CH2 ডবল বন্ড C। তারপরে চলে এলাম PVC বা পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড যেটাকে PVC বলা হয়। তাহলে এটার নাম কি হবে? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড সংকেত কি হবে বলো? একটু আগে বলেছি CH2 ডবল বন্ড CH বন্ড Cl। তারপর চলো রাবার, প্রাকৃতিক রাবার। এটার নাম হচ্ছে সিস আইসো, সরি আইসোপ্রিন। আইসোপ্রিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH3। এটা হলো আইসোপ্রিনের সংকেত, যেটা প্রাকৃতিক রাবার। শুধু প্রাকৃতিক রাবারই যে কাজ হয় এরকম নয়, এছাড়াও অনেক ধরনের রাবার আছে, সেগুলো তোমরা বড় হয়ে পড়বে, ঠিক আছে। আর একটা হয় PTFE, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। এটার নাম হবে, মনোমারের নাম হবে, অবশ্যই পলিটা বাদ দাও, টেট্রাফ্লুরো ইথিলিন। ডেফিনেটলি সংকেত হবে এটা। এই যে পলিথিনের কথা লিখেছে, এছাড়াও আরো আরো অনেক কম্পাউন্ড আছে, সেগুলো তোমরা বড় হয়ে শিখবে। এই ইথিলিন পলিথিন দু রকমের হয়, একটা হচ্ছে লো ডেন্সিটি LDPE, লো ডেন্সিটি ভালোভাবে বুঝে নাও, L ফর লো, ডেন্সিটি D ফর ডেন্সিটি, পলিইথিলিন। আর HDPE বলে একটা কম্পাউন্ড হয়, H ফর হাই ডেন্সিটি পলিইথিলিন। এই হাই ডেন্সিটি পলিথিন তৈরি করার জন্য একটা কম্পাউন্ড লাগে, একটা বিশেষ ধরনের রিএজেন্ট বা ক্যাটালিস্ট লাগে, বা অনুঘটক যেটাকে বলি তো আমরা, ক্যাটালিস্ট লাগে, যেটার নাম হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের নাম হচ্ছে জিগলার নাটা ক্যাটালিস্ট।
সেটার সংকেত কি? TiCl4 আর Al C2H5 হোল 3, এই দুটোর মিশ্রণ। অর এই কম্বিনেশনটাকেও জিগলার-নাটা অনুঘটক বলা হয়, TiCl3। TiCl3 Al C2H5 হোল 2 Cl, এটাকেও জিগলার-নাটা ক্যাটালিস্ট বলা হয়। ঠিক আছে, এইগুলো হলো বিভিন্ন ধরনের পলিমার। আর একটা আমরা এটা শিখলাম, পলিমার কিন্তু অনেক রকম কৃত্রিম পলিমারও হয়, অর্ধ কৃত্রিম পলিমারও হয়, আবার মানে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ সোর্সের উপর ডিপেন্ড করে যদি এটাকে ক্লাসিফাই করা হয় তাহলে এটা তিন রকমের হয়। একটা হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক ন্যাচারাল পলিমার, একটা পুরোপুরি সিনথেটিক, পুরোপুরি সিনথেসিস করে পাওয়া যায়, সিনথেটিক ইন্ডাস্ট্রিয়ালি সিনথেসাইজ করা হয়। আর একটা হচ্ছে সেমি সিনথেটিক, কিছু মিশিয়ে করা হয় ন্যাচারাল পলিমারের সাথে। ন্যাচারাল পলিমারের এক্সাম্পল তো অনেক আছে, যেমন স্টার্চ আছে, যেমন RNA DNA, করোনা ভাইরাসও একটা পলিমার, RNA পলিমার বলছে না, RNA ভাইরাস, তো RNA ইজ এ পলিমার। সিনথেটিক এর মধ্যে পড়বে নাইলন, PVC, ঠিক আছে, বিভিন্ন ধরনের পলিস্টাইরিন গুলো, পলিথিন তো আছেই, পলিথিন। আর একটা আছে সেমি সিনথেটিক, সেটা হচ্ছে একটা মানে বিশেষ বেশি নেই, রাবারের সাথে যখন কিছু মিশিয়ে করছি তখন একটা মানে রাবারের সাথে যখন ভালকানাইজ করে কিছু করা হচ্ছে, সেগুলো হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ একটা প্রাকৃতিক পলিমার, সেলুলোজ অ্যাসিটেট, এই নামটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। ঠিক আছে, সেলুলোজ নাইট্রেট, রাবারের সাথে রাবার যেটা ভালকানাইজড, দেখবে যে রাবার ইউজ করা হয় আর গাছ থেকে যেটা পাওয়া যায় তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এগুলো যেন মাথায় থাকে। এবার যদি তুমি পলিমারের ব্যবহার যদি বুঝতে চাও, তাহলে পলিমারের ব্যবহার বুঝতে গেলে আমি বলে দিয়েছি অলরেডি, এগুলো মাথায় রাখতে হবে। যেমন এই যে বোতলগুলো, যে আমরা আগেকার দিনে আমরা জাগে জল খেতাম, তারও আগে ছিল মাটির কুঁজোয় জল খাওয়া, তো এখন তো বেশিরভাগই আমরা বোতলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এই বোতলগুলো কিন্তু সবই পলিমার, রাইট, বিশেষ ধরনের পলিমার দিয়ে তৈরি। কোন পলিমার সেগুলো শিখবে। আর আবার বললাম আরো ভালো ব্যবহার বললাম যে এই যে আমরা ক্যাপসিউল খাই, ক্যাপসুলগুলো যে কোটিং গুলো থাকে সেগুলো পলিমার। ঠিক আছে, তারপর প্লাস্টিকের পাইপ, চেয়ার, টেবিল, এইসব যা যা তৈরি হচ্ছে এগুলো সবই পলিমারের দান। ঠিক আছে, পলিমারে কিন্তু কোনো নির্দিষ্ট আণবিক ভর হয় না, পলিমারের কোনো নির্দিষ্ট আণবিক ভর হওয়ার সম্ভাবনা নেই, কারণ তার মধ্যে কতগুলো মনোমার আছে সেটা তো বলা সম্ভব নয়। কারণ পলিমারের একটা শৃঙ্খলে যদি 100টা, সাপোজ ধরো আমি ধরে নিলাম কারো কারো একটা চেনে 500টা মনোমার আছে, আর একটা চেনে দেখলাম 550টা আছে, তাহলে মলিকুলার ওয়েট কত হবে সেটা বলা সম্ভব নয়। যদিও এটা স্ক্রিনশট নাও, যদিও এর কিন্তু যদি কোনো একটা অ্যাভারেজ মলিকুলার ওয়েট বের করার কিন্তু উপায় আছে। ঠিক আছে, সেটাও ক্লাস 11-12 গিয়ে একটু পড়বে,
ওটা গেল পলিমারের নির্দিষ্ট আণবিক ভর নেই। দুই, উপযুক্ত দ্রাবকে সহজে দ্রবীভূত হয় না। কেন? মানে পলিমার মানে তো বড় মলিকিউল, তার মাঝখানে তো অনেক প্যাচ আছে, তাহলে সব জায়গাগুলোয় যে দ্রাবকের অণু না ঢুকলে কি করে সেটা দ্রবীভূত হবে পলিমার? আমি যে দ্রাবকে দ্রবীভূত হওয়া উচিত সেই দ্রাবকে দিচ্ছি, আমি দিচ্ছি উপযুক্ত দ্রাবক, ভালো করে বোঝো কথাটা, উপযুক্ত দ্রাবকে সহজে দ্রবীভূত হয় না, উপযুক্ত দ্রাবকে দিচ্ছি তাতেও সহজে দ্রবীভূত হচ্ছে না, একটু সময় লাগবে, বিকজ প্রচুর কুণ্ডলী আকারে এটা থাকে, পাকানো অবস্থায় থাকে, ফলে এগুলো দ্রবীভূত হতে সহজে চায় না। দ্রাবকের কণাগুলো সব জায়গায় পৌঁছালে তবে তো দ্রবীভূত হবে। বোঝা গেছে? ঠিক আছে। এগুলো সাধারণত অস্বচ্ছ হয়, বর্ণহীন বা সাদাটে হয়। ঠিক আছে, এদের ঘনত্ব ধাতব পদার্থের তুলনায় কম হবে, মানে মেটাল গুলোর তুলনায়, লিখে রাখবে এগুলো, এদের ঘনত্ব কম, মেটাল গুলোর যা ঘনত্ব তার থেকে এগুলো দেখতে কঠিনই, ঘনত্ব কম, মেটাল গুলোর তুলনায় ঘনত্ব কম হয়। আর আর কি বললাম, এটা স্বচ্ছ বা অস্বচ্ছ দু ধরনেরই হতে পারে, যেমন বললাম চশমার কাঁচ হয়, আবার 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 ফাইবার গুলো তো অস্বচ্ছ হয়, ফাইবারের গ্লাস গুলো অস্বচ্ছ হয়, স্বচ্ছও হতে পারে আবার অস্বচ্ছও হতে পারে। ঠিক আছে, এইগুলো মোটামুটি এর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো এই ছিল ক্লাস 10 লেভেলে যারা পলিমারটাকে জানতে চাইছো এবং 11-12 এর বেসিকটাও মোটামুটি জেনে গেলে। থ্যাংক ইউ ভেরি মাচ।